SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন যে দ্বিতীয় পর্যায়ের হাজার হাজার নোটিশ কিন্তু প্রত্যেকেরই এসেছে, অর্থাৎ প্রত্যেক ফ্যামিলিতে কারো না কারো কিন্তু এসেছে। এবার কথা হচ্ছে এই যে ভেরিফিকেশন সেটা কিভাবে হয়। যারা ভেরিফিকেশনে চলে গেছেন তারা তো জেনে গেছেন ব্যাপারটা, কিন্তু যারা জাননি তারা কিন্তু অনেকেই আতঙ্কিত রয়েছেন যে আপনাদের কি প্রবলেম হবে, আপনাদের নাম কি বাদ পড়ে যাবে। তো আজকে আপনাদের ডিটেলস আমি জানাবো, আপনারা কি কি কোন ক্ষেত্রে ডকুমেন্ট নিয়ে যাবেন এবং আপনাদের টোটাল প্রসেসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আমি আপনাদের A to Z বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি কিন্তু এই হিয়ারিং সম্পূর্ণ হচ্ছে এবং আপনাদের নাম ফাইনাল লিস্টে আসবে কিনা বা ফাইনাল ভোটার লিস্টে থাকবে কিনা আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। কারণ যখন ভেরিফিকেশনে যাবেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে কাগজপত্র গুছিয়ে ভেরিফিকেশনের জন্য প্রস্তুত হওয়া। কারণ আপনি যদি ঠিকঠাকভাবে প্রস্তুত হয়ে যান তাহলে কিন্তু আপনার যে ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবং ফাইনাল যে লিস্ট বেরোবে তখন কিন্তু সেখানে আপনার নাম অবশ্যই কিন্তু থাকবে। কারণ এবার এসআইআরে যাদের নাম বাদ পড়ে যাবে তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। কেননা এই যে মানে এসআইআর রয়েছে, এসআইআর পরেই কিন্তু আমরা দেখতে পাবো এনপিআর বা জনগণনা সেটার কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং সেই কাজের সাথে সাথে দেখা যাচ্ছে পরবর্তীতে এনআরসি হতে পারে, তারপরে দেখা যাচ্ছে পরবর্তীতে নাগরিকত্বের যে মানে স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে কেন্দ্র সরকার থেকে, সেটা দেওয়া হতে পারে। তো এই জিনিসগুলো থেকে আপনারা কিন্তু বঞ্চিত হয়ে যাবেন যদি আপনাদের এই এসআইআরে আপনাদের যে ভোটার কার্ড সেটা কিন্তু বাদ পড়ে যায় বা আপনাদের ভোটার ফাইনাল লিস্টে যদি নাম না উঠতে পারে। তো আমরা ডিটেলসে যদি দেখি এখানে কি কি বলা হয়েছে, আপনারা স্ক্রিনশট হয়তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদের স্ক্রিনশট লাগিয়ে দেবো। এখানে পরিষ্কার করে বলছে এসআইআর হিয়ারিং ভেতরে কি হয়। অনেকেই জানেন না, অনেকেই অনেক রকমের কোশ্চেন করেন যে দাদা কোন কোশ্চেন করা হবে আমাকে উত্তর বলে দিন। দেখুন, আপনাকে কোন কোশ্চেন করা হবে সেটা কেউ জানে না, না আমি জানি, না আপনি জানেন, না কোনো বিএলও জানে। কারণ আপনাকে র্যান্ডমলি কোশ্চেন করা হতে পারে, তাই আপনাকে এখানে কিন্তু ওইরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে এই কোশ্চেনটাই করা হবে, তাই না। হিয়ারিংয়ে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন, সেটাই জন্য আমি আপনাদের ভিডিও বানিয়ে দিই। আপনারা জানেন ছোটো থেকে ছোটো বিষয় আমি কিন্তু সুন্দর করে আপনাদের জন্য গুছিয়ে দিই, যাতে করে আপনারা সমস্ত কিছু জেনে যখন হিয়ারিংয়ে যাবেন কোনো সমস্যা যেন আপনাদের না হয়। আগের দিন আমি আপনাদের দেখিয়েছি যে কীভাবে আপনারা ফর্মটা সাজাবেন, কোনটার পরে কোনটার জেরক্স দিতে হবে, কোন কোন জেরক্স আপনারা নিয়ে যাবেন। যদি কোনো ক্যান্ডিডেট বর্তমানে বাড়িতে না থাকে তাহলে তার ডকুমেন্ট কীভাবে জমা করতে পারেন, সেটার জন্য যে মানে ডিক্লারেশন দিতে হবে বা অ্যাপ্লিকেশন দিতে হবে সেটা আপনারা কীভাবে লিখতে পারেন সেটা লিখেও আমি আপনাদের দিয়েছি। সমস্ত কিছু কিন্তু আপনাদের আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে থাকি। যারা আমার ভিডিও দেখে ভেরিফিকেশনে যাবেন তাদের কিন্তু একবারও ঘুরে আসতে হবে না বা কোনো রকম সমস্যা আশা করি হবে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা যদি দেখি যে হিয়ারিংয়ে যখন যাবেন তখন কিন্তু কোন কোন ডকুমেন্টগুলো নিচ্ছে না সেটা আমরা আগে দেখে নিই। আমরা তারপরে দেখব কিভাবে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে। কারণ অনেকে কিন্তু যেগুলো ডকুমেন্ট দরকার নেই সেগুলো জেরক্স করে অনেকগুলো নিয়ে চলে যায়, তো সেগুলো আপনারা অবশ্যই নিয়ে যাবেন না, আমি যেগুলো বলে দিচ্ছি। দেখুন এখানে বলছে এই ডকুমেন্টগুলো অ্যালাউ হচ্ছে না। কোন ডকুমেন্টগুলো অ্যালাউ হচ্ছে না? এখানে 1 নম্বরে বলেছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অর্থাৎ যারা পড়াশোনা করেছে তাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পরীক্ষা দেওয়ার সময় যে অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু নেওয়া হচ্ছে না। তারপরে দ্বিতীয়ত বলেছে মাধ্যমিক মার্কশিট, অর্থাৎ যাদের কাছে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে অর্থাৎ রেজাল্টের যে কাগজ রয়েছে সেটা যদি আপনার কাছে থাকে সেটাও কিন্তু নেওয়া হচ্ছে না। তারপরে যদি আমরা দেখি মাধ্যমিক রেজিস্ট্রেশন, আপনার কাছে মাধ্যমিক যখন আপনি মানে উঠেছিলেন 9 থেকে ট্রেনে তখন কিন্তু ওই 9-এ একটা রেজিস্ট্রেশন হয়, ওই রেজিস্ট্রেশনটা যদি দিয়ে থাকেন তাহলে ওই রেজিস্ট্রেশনটাও কিন্তু হবে না। তারপরে যদি আমরা দেখি স্কুল সার্টিফিকেটও আপনারা দিতে পারবেন না। তারপরে বলছে নিজের বা বাবার ভোটার কার্ড, অর্থাৎ আপনি ভোটার ভেরিফিকেশন করতে যাচ্ছেন আর ভোটার কার্ডই নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু হবে না, এগুলো কিন্তু বলে দিয়েছে। তাহলে আপনারা বুঝে গেলেন এই জিনিসগুলো নেওয়া যাবে না। এবার যদি আমরা দেখি হিয়ারিং রুমে কি হয় বা হিয়ারিং রুমে কি কি কিন্তু কারা কারা কোন কোন আধিকারিক থাকে এবং কি কি কিন্তু আপনাকে মানে প্রসেসগুলো পার করে যেতে হবে বা স্টাফগুলো পার করতে হবে। এখানে বলা হচ্ছে হিয়ারিং রুমে থাকেন 3 জন অফিসার। আপনারা হয়তো জানেন যে কোনো হিয়ারিং সেন্টারে আপনারা যদি যান দেখবেন 3 জন অফিসার কিন্তু থাকে। 1 নম্বরে বলেছে কি ARO, ইনি কিন্তু কি করবেন, ইনি সব ডকুমেন্ট আপনাকে কিন্তু সাজিয়ে দিবেন। দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে সব ডকুমেন্ট ও ফর্ম যাচাই, অর্থাৎ আপনার বিওলও কিন্তু এই কাজটা করতে পারে বা এই কি বলা হয়েছে ARO যে রয়েছে সেও কিন্তু করতে পারে। তো যাই হোক, অনেক সময় দেখা যাচ্ছে বিওলোর কাজটা মনে করুন বিওলো মানে এইভাবে সাজিয়ে দিচ্ছে, অনেক সময় সাজিয়ে দেয় না, সেক্ষেত্রে কিন্তু এই যে ARO রয়েছে ইনি কিন্তু সাজিয়ে দেবেন সুন্দর করে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি মধ্যেখানে এখানে বিওলোকে দেখানো হয়েছে। বিওলো কি বলছে যে বুথ লেভেল যে অফিসার রয়েছে উনি কিন্তু ফর্ম ও ডকুমেন্ট
সই করবে। অর্থাৎ এই বিএলও কাজটা কিন্তু আগেই করে দিয়েছে আমাদের ক্ষেত্রে। আমি যেখানে ভেরিফিকেশন দেখতে গেছিলাম সেখানে কিন্তু এই যে এআরও মানে ফর্মটা আপনাকে যাচাই করা হচ্ছে, সেই যাচাই করার আগেই বিএলও কী করছে, নিজে যাচাই করে নিজেই কিন্তু সই করে দিয়ে দিচ্ছে। তাহলে ওই দুটো কাজ কিন্তু একাই করে দিল। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি মাইক্রো অবজার্ভার, এখানে কিন্তু পুরো প্রক্রিয়া এবং পর্যবেক্ষণ করে সাথে কিন্তু নোট করার যে ব্যাপারটা, সেটা কিন্তু মাইক্রো অবজার্ভার যার রয়েছে, বা যেটা হয়তো খুব সম্ভবত নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছে উনি কিন্তু এটা করে থাকেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি হিয়ারিংয়ের নাগরিকদের করণীয়, অর্থাৎ আপনারা যে হিয়ারিংয়ে যাবেন তখন আপনাদের করণীয় কি, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে জানেন না, চলে যান, আবার ঘুরে বাড়িতে আসেন, আবার দৌড়াদৌড়ি এই করতে করতে আপনাদের কিন্তু অনেকটা হয়রানি হয়ে যায়। তাই কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যা যা আপনাদের রয়েছে, আমি যখন ডকুমেন্ট লিস্টগুলো বলবো সেগুলো আপনারা জেরক্স করে নিয়ে যাবেন, সাথে অরিজিনালগুলো সাথে রাখবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আপনাদের হবে না। আচ্ছা, এখানে বলছে যে হিয়ারিংয়ে নাগরিকের করণীয় কি রয়েছে, নির্ধারিত দিনে উপস্থিত থাকতে হবে। এবার অনেকে বলবেন, দাদা আমার ভাই বাড়িতে নেই বা আমার দাদা বাড়িতে নেই, সেক্ষেত্রে আপনি প্রতিনিধি হয়ে যেতে পারবেন, বা আপনাদের বাড়ির যে কেউ যার 18 বছর হয়েছে সে কিন্তু প্রতিনিধি হয়ে যেতে পারবে, যার জন্য একটা ডিক্লারেশন দিতে হয় বা একটা কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে ডকুমেন্ট যাচাই করাতে হবে, আপনার ডকুমেন্ট সেটা কিন্তু ভেরিফাই করাতে হবে। তারপরে দ্বিতীয়ত বলছে 2 জায়গায় সই বাধ্যতামূলক, একটা হচ্ছে নোটিশের কপিতে, আর একটা হচ্ছে কি বলছে এটা, অ্যাটেন্ডেন্স সিট যে রয়েছে সেখানে আপনাকে এই 2 জায়গায় কিন্তু সই করতে হবে। অনেক জায়গায় অ্যাটেন্ডেন্স সিটে কিন্তু আপনাকে সই নাও করতে হতে পারে, কারণ তারা কিন্তু আপনাকে ওই যে ফর্ম সাথে কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স সিট থাকে, তো সেখানে সই করে দিলেই কিন্তু হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলছে, এই জায়গাতে বলেছে যে কোন কোন ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন, তাই না, যে আপনাদের যারা পড়াশোনা করেছেন, যারা পড়াশোনা করেননি, সবার ক্ষেত্রেই কিন্তু এখানে বলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলছে যে বোর্ড সার্টিফিকেট, শুধুমাত্র বোর্ড থেকে ইস্যু করা যে সার্টিফিকেট সেটা কিন্তু নেওয়া হবে, যেটা আমরা কি বলি, ধরুন এই যে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট নেওয়া হচ্ছে না, আরেকটা জিনিস কিন্তু মাধ্যমিকে দেওয়া হয় পাস আউটের পরে, সেটা হচ্ছে সার্টিফিকেট। আপনি যে পাস করে গেছেন সেই সার্টিফিকেটটা কিন্তু দেওয়া হয়, সেটা দিয়ে কিন্তু আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে। আচ্ছা, শুধুমাত্র যারা পড়াশোনা করেছেন, কিন্তু যারা পড়াশোনা করেননি তাদের ক্ষেত্রে কিন্তু ওই বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে, ফ্যামিলি রেজিস্টার, আরও যে অন্যান্য ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, এবার আমরা দেখি আরও কী কী ডকুমেন্ট আপনার সাথে রাখতে হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পুরনো রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট, তারপরে এমপি সার্টিফিকেট 2011 লিস্ট যদি থেকে থাকে, এগুলো কিন্তু আপনারা সবগুলো রাখতে পারেন। এবং সবগুলোতে কিন্তু পরিষ্কার করে বলছে সব সই হয়েছে কিনা দেখুন, প্রত্যেকটা ডকুমেন্টে আপনার সই হয়েছে কিনা দেখুন, সব ডকুমেন্ট ফেরত নিন। অর্থাৎ আপনার যে সব ডকুমেন্ট রয়েছে সেগুলো অরিজিনালগুলো দেখানোর পরে আবার কিন্তু ফেরত নেবেন যদি অরিজিনাল দেখতে চায়, আর যদি না দেখতে চায় সেক্ষেত্রে তো জেরক্সগুলো দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, অনুমতি নিয়ে তবেই বের হবেন, অর্থাৎ আপনি অনুমতি নিয়ে তারপরেই বের হতে কিন্তু বলা হচ্ছে। তো অনেক জায়গায় এরকম ঘরের ভিতরে না ঢুকিয়ে জানলা দিয়ে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে, সেক্ষেত্রে অনুমতি নেওয়ার কোনো ব্যাপার নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই হচ্ছে টোটাল বিষয়। আর এখানে খুব সম্ভবত আপনাদের যদি বেশি কিছু কোশ্চেন করা হয়, যদি বাই চান্স দেখা যাচ্ছে আপনার বয়সের ফারাক রয়েছে বা অন্য কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে কেন এমনটা হয়েছে, এটুকুই আপনাকে একটু জিজ্ঞেস করবে, সেটার উত্তর আপনি দেবেন, কেন সেটা হয়েছে, কি প্রবলেম বা কি রয়েছে, কেন নামে ভুল, কেন এতদিন ঠিক করেনি, এইটাই একটু ছোটোখাটো আপনাদের জিজ্ঞাসা কিন্তু করতে পারে। আশা করি টোটাল বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আর আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে টোটাল হেয়ারিংয়ের বিষয়। আবার যারা হেয়ারিংয়ে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই জিনিসগুলো গুছিয়ে গেছে নিয়ে যাবেন। যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি বলবো আমার আগের ভিডিওটা দেখে নিন, কীভাবে ডকুমেন্ট সাজাতে হবে, কী কী আপনারা নিয়ে যাবেন। যারা পড়াশোনা করেননি তারা কোন ডকুমেন্ট নিয়ে যাবেন, যারা পড়াশোনা করেছেন তারা কোন ডকুমেন্ট নিয়ে যাবেন, বাবার আধার কার্ড নিয়ে যেতে হবে কিনা, মায়ের আধার কার্ড নিয়ে যেতে হবে কিনা, যদি প্রতিনিধি হয়ে যান সেক্ষেত্রে কোনভাবে কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে, ডিক্লারেশন কী দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।